শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। সংসদ নেতার সভাপতিত্বে চলছে সংসদীয় দলের বৈঠক। স্পিকার, উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বৈঠকে বসেছে বিরোধী দলও। সরকারি এবং বিরোধী দলের অংশগ্রহণে একটি প্রাণবন্ত এবং জনস্বার্থে জনপ্রত্যাশা পূরণে দেশ গড়ার লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব। কার্যপ্রণালী বিধিতে আছে সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। যে অধ্যাদেশগুলো জারি হচ্ছে সেগুলো পার্লামেন্টে উঠবে, তো এখন সেগুলা উঠার পরে কতটুকু গ্রহণ হয়, কতটুকু বর্জন হয়। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। হরমুজের দখল রাখতে মাইন স্থাপনে ইরান। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। হাইফা বন্দরে মিসাইল দেখেছে তেহরান। রেশনিং এর কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়তে পারে ঈদযাত্রায়। এখন ঈদের সময় আশা করি এইটা তেলের টাকা দিয়া মালিককে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবে কষ্ট করে যাইতে আর কি। ঘণ্টাখানেক পর মিরপুরে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়কের। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, যার সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হবে, আর সেই সাথে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ নেতা আলোচনা করবেন সংসদ সদস্যদের সাথে। এর আগে সকাল 10টার দিক বিএনপি সহ সরকার দলীয় এমপিরা সংসদ ভবনে আসতে শুরু করেন। তারা আশা করেন এবারের সংসদ কার্যকরী, প্রাণবন্ত হবে। দলের মিটিং ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা নিয়ম মাফিক। সংসদের কার্যপ্রণালী বিধিতে আছে সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় দলের উপনেতা সহ কিছু সংসদীয় কমিটি, এগুলোর একটা প্রাথমিক আলোচনা হবে। আইনগুলো যেন জনগণের সেবায় হয় এবং জনগণ যেন স্বস্তিতে রাত্রে ঘুমাতে পারে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াত, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত সহ 11 দল। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদীয় কমিটির সভা থেকে এসে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে সরকারি দল, এমন প্রত্যাশা বিরোধী জোটের। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকার দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। আমাদের পার্লামেন্টারি মেম্বারদের আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।
সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, যেই বৈঠকটির কথা আমরা বলছিলাম, খুব সম্ভবত বৈঠকটি শেষ হয়েছে, কারণ অনেকেই আস্তে আস্তে বের হয়ে আসছেন, আপনি তাদের সাথে কথাও বলেছেন। কিছু জানা গেছে কিনা, বিশেষ করে স্পিকার কে হতে যাচ্ছেন, ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন, এই বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত পেলেন কিনা? বলে রাখি যে আসলে দুপক্ষের বৈঠকে শেষ হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটি বৈঠকে শেষ হয়েছে এবং অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে বিরোধী দল তাদের বৈঠকও শেষ হয়েছে। একে একে নেতারা বেরিয়ে আসছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজকের বৈঠকের বিষয় নিয়ে উনি হয়তো কথা বলবেন। আজকে পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে আমাদের, এটা মাননীয় চিফ হুইপ সাহেব সবাইকে বলবেন বিস্তারিত। আমার মনে হয় 1:30টার সময় একটা প্রেস ব্রিফিং করবেন, তো উনিই বলবো। না, বৈঠকে আলোচনা হয়েছে আগামীকালকে 11 তারিখ, না আগামীকাল 11টায়, আগামী 12 তারিখ সকাল 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হবে এবং এই জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ 16-17 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি এবং কালকে সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। এরপরে আমাদের সিদ্ধান্ত মাফিক যেটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটা তারপরের দিন অনুষ্ঠিত হবে এবং খুব সম্ভবত 15 তারিখে আরও একদিন অধিবেশন, সংসদ অধিবেশন বিরতি হতে পারে, তারপর ঈদের পথে হবে। আপাতত এইটুকু। এগুলো চিফ হুইপ বলার কথা, উনি বলবেন বিস্তারিত। সামনে কিন্তু সংস্কার সহ অর্থনীতি সহ অনেকগুলো বিষয় আছে। এই নতুন সংসদ অধিবেশন বৈঠক প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের কথা বলবো। সমস্ত কিছু সম্মত হয়েছে, সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি যেমনটি জানাচ্ছেন যে এই অধিবেশন আসলে কতদিন চলবে, এই অধিবেশন আসলে কতদিন চলবে সেই সব বিষয় নিয়েও এক ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা এবং এক ধরনের আলাপ আলোচনা শেষ হয়েছে। আমরা একটু আরেকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলতে চাই, শহীদুল ইসলাম সেলিম। তিনি আজকের আলোচনায় আসলে আপনারা কোন কোন বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন? আমরা আগামীকালকে সংসদ অধিবেশন, সেই সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেই সব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা? আমরা 15 তারিখে আবার বসবো, তারপরে সিদ্ধান্ত হবে মেয়াদ আর চলবে কিনা। অনেক ধন্যবাদ। 15 তারিখে অর্থাৎ 15 মার্চ আবারও এই সংসদীয় কমিটির সদস্যরা বৈঠকে বসবেন এবং এরপরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই অধিবেশনের মেয়াদ কতদিন চলবে। তবে ধারণা করা হচ্ছে যে 3 কর্মদিবস আসলে চলতি অধিবেশনের প্রথম বিষয়টি শুরু হতে পারে এবং এরপরে
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির এখন পর্যন্ত বলা চলে সর্বোচ্চ নেতা। ধারণা করা হচ্ছে যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই আগামীকালকের সভায় সভাপতিত্ব করতে পারেন। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা বেরিয়ে যাচ্ছেন। আসলে সংসদ সদস্যদের এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় সংসদ সদস্য যারা, তারা প্রত্যেকে এই মুহূর্তে বৈঠক শেষে বেরিয়ে যাচ্ছেন সংসদ ভবন এলাকা থেকে। এবং যে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কথা বলেছেন, আমরা কথা বলেছিলেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যেমনটি জানাচ্ছিলেন যে এই সংসদের সভাপতিত্ব যিনি করবেন কিংবা স্পিকার হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেই সব বিষয়ে তারা এক ধরনের আলাপ আলোচনা করেছেন। এবং সেটি আগামীকাল অধিবেশনের প্রথম দিনে, আগামীকাল অধিবেশনের প্রথম দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে সেসব বিষয়ে এক ধরনের সূচনা করবেন। আপনি বেশ বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমরা শুনছিলামও কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও কথা বলছিলেন, শুনছিলাম এবং দেখতে পাচ্ছি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বের হয়ে আসছেন। আপনি থাকুন রবিন, পরবর্তীতে আপনার মাধ্যমে আরো আপডেট আমরা জানব। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ কাল বসছে। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আয় পাওয়া যায়, এখন ওই দিক দিয়ে একটু মানে দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতওয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন। আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে, তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। শতকরা 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের অভিজ্ঞতা ছিল না। আর তার উপরে ওইরকম প্রায় 70% হলো ব্যবসায়ী। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো। আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। তো আশা করছি ওই দিক দিয়ে এই সংসদ ভিন্নতর হবে। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের। ফলে জুলাই সনদে চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। সুপারিশগুলি তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে নাই বললেই চলে, তাই তো? তখন এই সরকার ওইটা কতটা বাস্তবায়ন করবে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর তার থেকেও বড় কথা হলো জুলাই সনদে অনেকগুলি ধারা বা বিধান করা হয়েছে যেটা আমাদের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। এখন সংবিধান পরিপন্থী কোনো সংশোধন তো সংসদ পাশ করতে পারে না। পাশ করলে এটা কোর্টে চ্যালেঞ্জ হবে, বাতিল হয়ে যাবে। জুলাই সনদ যেটা, তারা শপথ না নিলেও সেটা বাস্তবায়নের সুযোগ কিন্তু নষ্ট হয় নাই। যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলো পার্লামেন্টে উঠবে। তো এখন সেগুলা উঠার পরে কতটুকু গ্রহণ হয়, কতটুকু বর্জন হয়, সেটার উপরে নির্ভর করবে। তো আমি মনে করি এটা নিয়ে একেবারে খুব হতাশ হওয়ার কোনো কারণ নেই।
অন্তর্বর্তী সরকার মোট অধ্যাদেশ দিয়েছিল 133টি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সবগুলোই সংসদে উত্থাপন করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে এবং রাতভর রাজধানী তেহরানে বিমান হামলা চলেছে। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টে। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। 1300-এর বেশি মানুষের প্রাণ গেছে। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরও কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্যাম্প আরিফজানে হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুঁড়েছে বাহরাইন, সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। মিসাইল ছুঁড়েছে সৌদির পূর্বাঞ্চলের, তবে সেগুলো ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতে আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাময়িক বলে দাবি করেছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ হলেই জ্বালানির দাম কমে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, তেল ও গ্যাসের দামে যে সাম্প্রতিক বৃদ্ধি হয়েছে তা সাময়িক। দীর্ঘমেয়াদে এই সামরিক অভিযান গ্যাসের দাম কমাতে সাহায্য করবে। অপারেশন এপিক ফিউরির লক্ষ্য পূরণ হলেই যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম দ্রুত কমে আসবে, এমনকি অভিযান শুরুর আগের চেয়েও কমে আসতে পারে। এদিকে রাজধানীতে ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহারি খেয়েই দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। গভীর রাতেও কেউ কেউ লাইন ধরেছেন। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ তাদের। আমি ন্যূনতম অন্ততপক্ষে 500 থেকে 600 টাকার তেল যদি পাইতাম তাহলে আমি আর আসতাম না। এখন হয়তো বা কারো মজুত করছে, তারা কারণে তেল কমিয়ে দিচ্ছে। সিচেহি খেয়ে এখানে এসে নামাজ পড়ছে, এখন ওই সময় লাগে দেখে আগে চলে আসছে। সরকার যেহেতু বলছে যে তেলের সমস্যা নাই, তারপরেও আমরা বের হয়ে দেখছি যে কিছু কিছু পাম্প, যেমন আমি মিরপুরে থাকি, মিরপুরের এরিয়াতে সব পাম্পগুলো বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বন্দর সীমানায় 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে। জ্বালানিবাহী আরও 4টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি জানিয়েছেন বন্দরের জলসীমার পথে থাকা 4টি জাহাজের মধ্যে 2টিতে LNG, বাকি 2টিতে LPG ও গ্যাসোলিন রয়েছে। এছাড়াও ব্রিফিংয়ে জানানো হয় জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বহির্নোঙরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলো নিরাপত্তায় নৌবাহিনী, কোস্টগার্ড সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে 8টি জাহাজ। 6টি জাহাজ এই মুহূর্তে বন্দরে এবং বন্দর সীমার ভিতরে পণ্য খালাসের সাথে জড়িত রয়েছে। বাকি 4টি জাহাজ আগামী 2 দিনের ভিতরে, আজকে আসবে 2টো, 12 তারিখে একটি এবং আগামী 14 তারিখে একটি জাহাজ বাংলাদেশ জলসীমায় এবং বন্দরের সীমায় জ্বালানিবাহী হিসেবে এখানে আসছে এবং বন্দরে যখনই তারা শিডিউল চাইবে আমরা প্রাধিকারের ভিত্তিতে খালাস দিব। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু।
সহকর্মী বিশ্বাস সরকারের তোলা ছবিতে জানাচ্ছেন আরেক সহকর্মী তাজনুর ইসলাম। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। বাসার পরিবারের সাথে সময় কাটাবো, বাবা মা যারা আছে ওনাদের সাথে সময় কাটাবো, কারণ বড় কোনো ঈদের বন্ধ বা পূজার বন্ধ এইসব বড় কোনো ছুটি না হলে আসলে টিউশনের একটা চাপ থাকে। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা গ্যাস গন্ধ এইগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা আমরা স্টাফ জাতি সবগুলোই খুব টেনশনের ভিতরে আছি। বড় ইচ্ছা ছিল বছর করে ঈদটা আনন্দ উল্লাসে কাটাবো। দেশে তেল নাই, পাম্পে গেলেই কষে তেল নাই, আমাদের ওই অভাব কাটবে না, আমরা ঈদও কাটাতে পারবো না। কোম্পানিও বলে দিছে যে হয়তো তেল দিতেও পারে, নাও দিতে পারে, ওইরকম একটা উদ্দেশ্য। তো যে জায়গায় আমাদের 200 লিটার লাগে ওই জায়গায় তো আমরা 50 লিটার হলেও আশা করতে পারি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা যাওয়ার অগ্রিম টিকিটের শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। টিকিট না পাওয়া কয়েকজনের দেখা মিলল কমলাপুরে। অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবে কষ্ট করে যাইতে আর কি, কারণ ঈদ তো বাড়িতে করতে হবে। সার্ভারে ঢোকার সাথে সাথে হ্যাং হয়ে যায় আর সিটগুলা সবগুলাই ব্লক হয়ে যাইতেছে। কেউ সিট বুকিং করতে পারতেছে আর কেউ পারতেছে না। আবার কেউ বিকাশের মাধ্যমে যেমন পেমেন্ট করতে যায়, সাথে সাথে দেখা যাচ্ছে অন্য কেউ বুকিং করে নিয়ে নিচ্ছে। নৌপথের প্রস্তুতিটাও সমান তালের। রঙের আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে সদরঘাটের লঞ্চ। বাসের চাপে জৌলুস হারালেও ঈদের এই সময়ে কদর বাড়ে নৌযানগুলোর। এই ছুটিতে দৈনিক প্রায় 1.5 লাখ মানুষ নৌপথে ছুটবেন গন্তব্যে। রোজার মাসটা তো মনে করেন লস দিয়ে আসতেছি, এখন ঈদের সময় আশা করি এইটা তেলের টাকা দিয়ে মালিককে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। ঈদের আগের থেকে ঈদের পরে ব্যবসা ভালো হয়। ঈদে তো শুধু একমুখী যায়, আমার খালি চালায় হইতে হয়। ভাড়া বাড়াইলে গ্যাঞ্জাম সৃষ্টি হয়, লোকজন তখন বাড়তি থাকে, তো সমস্যা হয়। আর বাড়ানোর দরকার নাই, তো তখন লোক বাড়তি থাকে, কালেকশন বাড়তি থাকে। ঈদযাত্রার পুরো সময়ে ঘাটের নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাব। অতিরিক্ত যাত্রী বহন আর ভাড়া আদায় ঠেকাতে টার্মিনালগুলোয় নজরদারি জোরদার করার কথা জানিয়েছে BIWTA। একরকম বিশ্রামে আছে ওপারের লঞ্চগুলো। চলছে টুকিটাকি সারাইয়ের কাজ, কেননা কদিন পরেই ব্যস্ত বহরে যুক্ত হবে তারা। লঞ্চ মালিকরা বলছেন এবার ছুটি লম্বা, আর তাই যাত্রী চাপ অতটাও হবে না সদরঘাটে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ চাওয়া কাণ্ডে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে আজ দুপুর 12টা থেকে 5 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করে। এর আগে গতকাল বিকেলে দীর্ঘ বৈঠকের পর একটি কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 5 সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর, আর অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সুবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রায়হান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। অভিযোগ আছে সদ্যবিদায়ী প্রসিকিউটর সাইমুম রেজা সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে নারী কর্মচারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে সহকর্মীদের বিস্তর অভিযোগ। সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি, ধামকি, গালাগালি বিভিন্নভাবে হেনস্থা করছেন কর্মরতদের। এসব নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কার্যালয় থেকে ওই কর্মকর্তা চলে যান, এতে করে সেবা ব্যাহত হচ্ছে। এরই মধ্যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে।
পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান। জেলা সহ আরও ৩ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা পদের দায়িত্ব তার কাঁধে। 4টি দপ্তরের ভারপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নারী দিবসেই হাত তুলেছেন অফিসের এক নারী কর্মচারীর গায়ে। অভিযোগ, রোববার নারীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে যান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক। দেরি হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় নারীদের গালাগালি, এমনকি এক কর্মীর গায়ে হাত তোলেন এই কর্মকর্তা। এ নিয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন নিজ কার্যালয়ে। অফিস থেকে দৌড়ে বের হয়ে যান তিনি। মাথারা ধরে এই বাচ্চা মহিলা, বিয়াদব মহিলা, এইভাবে বলে আমাকে ধাক্কা দিল। ঘটনার পরদিন উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামানের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। মানববন্ধনে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের স্টাফরাও। সেই ক্ষোভ থেকে কর্মচারীদের সাথে অফিসের হাজিরা খাতা নিয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ান অভিযুক্ত কর্মকর্তা, এমন অভিযোগও রয়েছে। এর কথাবার্তা, চাল দল, গালি গালাজ অতিষ্ঠ ভয় দেখায় যে আমার বিপক্ষে গেলে বা আমার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে বাইরে আমি আপনাদের ইয়েতে দিব না, আপনাদের সার্ভিস বুকে সই দিব না, ACR-এ সই দিব না, লাল কালি দিব, কিভাবে পেনশন নেন ওইটাই দেখব। যদি আমার কোনো ভুল টুটি পায়, স্যার আমাকে বেফাস ভালো করে গালাগালি করে, বকাবকি করে, আমি সহ্য করতে পারি না। আমি বিচার চাচ্ছি সবার কাছে। আমার সাথে যে নির্যাতন হয়েছে, কোনো নারীর সাথে যেন আর এই ধরনের অন্যায় বিচার যেন না হয়। ঘটনার পর থেকে কার্যালয়ে উপপরিচালক ওয়াহিদুজ্জামান উপস্থিত না থাকায় ব্যাহত হচ্ছে সেবা। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু ভদ্র মহিলা আমার পক্ষে এসে উপস্থিত হয়ে ওনারা একটা মৌখিক অভিযোগ দাখিল করেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা স্বাক্ষরিত এক নোটিশে ওয়াহিদুজ্জামানকে শোকজ করা হয়। শোকজ নোটিশ জেলা কার্যালয়ে পৌঁছেছে বলে জানান অফিস সহকারীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। তামাকের ছোবল থেকে জনস্বাস্থ্য তথা আগামী প্রজন্ম সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইন হিসেবে রূপান্তরের দাবি জানিয়েছে গবেষণা অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংগঠন দুটি দাবি জানায়। বক্তারা এই সময় বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত মৃত্যু কমাতে সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ হওয়া জরুরি। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা না হলে জনস্বাস্থ্য অর্থনীতির উপর তামাকের ক্ষতিকর প্রভাব বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। রাষ্ট্র কোনো অর্থেই রাজস্ব আদায়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না, মেনে নিতে পারে না। কালকে যে সংসদ বসছে, সেই সংসদ অধিবেশনেই যেন আমাদের এই অধ্যাদেশটি উপস্থাপন হয় এবং এটা যেন আইন আকারে পাশ হয়। বোতলজাত সয়াবিন তেলের সংকটের সুযোগ নিচ্ছেন খোলা সয়াবিন তেলের বিক্রেতারা। প্রতি কেজি 210 টাকা দরে বিক্রি হচ্ছে, নির্ধারিত দামের চেয়ে যা প্রায় 30 টাকা বেশি, এবং দেয়া হচ্ছে সরবরাহ সংকটের অজুহাত। মুদি দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেলেরও দেখা কম মিলছে। রমজানের শুরু থেকে ডিলাররা চাহিদা অনুযায়ী বোতল সরবরাহ করছেন না, এর ফলে ভোগান্তি বাড়ছে। যদিও ডিলাররা জানিয়েছেন কোম্পানি পর্যায় থেকেই সরবরাহ কমানো হয়েছে, যার প্রভাব বাজারে পড়ছে। দিনাজপুরে ঈদের কেনাকাটা জমে উঠেছে। বিক্রেতারা বলছেন, জেলায় বিদেশি পোশাকের চাহিদা বেশি, তবে এবার দেশের বাজারের উপরেই নির্ভরশীল ক্রেতারা। দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার, আর ঈদ এগিয়ে আসায় কেনাকাটায় ব্যস্ততাও বেড়েছে ক্রেতাদের। দিনাজপুরে এবারের ঈদ কেনাকাটার চিত্র কিছুটা ভিন্ন। সীমান্তবর্তী হওয়ায় অন্যান্য বছর ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী দেশে ভিড় করতেন জেলার ক্রেতাদের বড় একটি অংশ। তবে এবার ভিসা জটিলতায় বর্ডার পার হতে পারেননি ক্রেতারা। তাতে ভাটা পড়েনি ঈদ কেনাকাটায়। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছাড়াও ফুটপাত থেকে শপিং মল এখন ক্রেতাদের ভিড়ে জমজমাট। শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টির বড় বড় দোকানগুলোতে যেন শাড়ি ও 3 পিস কেনার প্রতিযোগিতা। জেল রোড এলাকায় গার্মেন্টস দোকানগুলোতে বিক্রি হচ্ছে ছোটদের পোশাক, সেখানেও উপচে পড়া ভিড়। বাহাদুরবাজার এলাকায় মার্কেটগুলোতে পাঞ্জাবি, 3 পিস সহ বিভিন্ন পোশাকের সমাহার।
বাজারে বর্তমানে পাকিস্তানি ড্রেস বলে যেগুলো হচ্ছে এগুলোই বর্তমানে বেশি জনপ্রিয়, এগুলোই কিনতেছি আমরা। এবং গতবারের তুলনায় এবার তুলনামূলক দাম একটু বেশি। কাপড়ের যে দাম রে ভাই, কাপড় কীভাবে নেব, মাথা ঘুরে আছে কাপড় কিনতে যেতে। যেই কাপড়ের দাম ছিল 1200-1300, সেই কাপড় 2500-3000 নিজের কোনো কাপড়ে নেই। এই বাচ্চাটার সেটটা দাম নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ক্রেতারা। কেউ বলছেন গতবারের তুলনায় এবার একটু বেশি, আবার কারো মতে দাম সহনীয়। গতবারের তুলনায় এবারে কাপড়ের দাম প্রতিটা কাপড়ে 500-1000 টাকা বেশি। মানে আমরা যে বাজেট আগে নিয়েছিলাম এখন আসলে বাজেট করে কেনাকাটা হচ্ছে না। যুগ হিসাবে মানে ঠিকই আছে আর কি, কাপড় হিসাবে খুব বেশি যে না, বেশি তা না, দাম ঠিকই আছে। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জানান রোজার প্রথম দিকে বেচা বিক্রি কিছুটা কম ছিল, তবে মাঝামাঝিতে ক্রেতা সমাগম বাড়ায় খুশি বিক্রেতারা। কাস্টমার মোটামুটি আসতেছে, আমাদের মোটামুটি সব কালেকশন চলে আসছে। হ্যাঁ, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কালেকশন অনেক ধরনের উঠাইছি, যেমন পাকিস্তানি ড্রেসের উপর কাস্টমারের চাহিদা পাচ্ছি আমরা এবং সাড়া মিলতেছে। এখানে বাজেটটা একবারে খুব বেশিও না, একবারে কম না, মধ্যবিত্তের জন্য যেরকম বাজেট থাকা দরকার আমরা সেভাবে কালেকশন করি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর জানাবো। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এবং ম্যাচটি কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ। মিরপুরে আছেন তিনি। আমরা যতদূর জানি টসও হয়ে গেছে। আমাদেরকে একটু জানাবেন, চলতি বছর তো প্রথমবারের মতো আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল এবং রমজান, সব মিলিয়ে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি টস জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং গত বিসিএল এর সবশেষ যে বিসিএল এর ফাইনাল হয়েছে সেখানে আমরা দেখেছি যে চেজিংয়ে বেশ ভালো করেছে যে দলটা ছিল সেন্ট্রাল জোন, তারা জয় পেয়েছিল চেজ করে। এবং ফ্লাড লাইটের আলোতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখানে চেজ করাটা সহজ হবে, সেই জায়গা থেকে হয়তো মেহেদী হাসান মিরাজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং যতটুকু আমরা উইকেট দেখেছি গতকালকে বা আজকে, আমার কাছেও মনে হচ্ছে এই উইকেটটা খুব বেশ ভালো উইকেট, ট্রু উইকেটে খেলার কথা বলছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেটাই হয়তো আজকে দেখা যাবে। 270 থেকে 80 রানে উইকেটে ভালো একটা স্কোর হতে পারে। এবং দর্শকের কথা যদি বলি, প্রায় 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হোম সিরিজ খেলছে ঘরের মাঠে এবং এর আগের যে সুখস্মৃতি আছে বাংলাদেশের সেই ওয়ানডে সিরিজ জয়, সেটা নিশ্চয়ই টাইগাররা ফেরাতে চাইবে। তবে দর্শকদের আসলে এখন পর্যন্ত আমি গ্যালারিতে খুব বেশি দর্শকের দেখা পাইনি, বা স্টেডিয়ামের বাইরে আমি যেমনটা দেখাচ্ছি 1 নম্বর গেটের আশপাশে খুব বেশি দর্শক সমাগম নেই বললেই চলে। হয়তো গুটি কয়েক দর্শক আসছেন, কিছু কিছু দর্শক ভেতরে আছেন, তবে গ্যালারিগুলো আসলে একদমই ফাঁকা এখন পর্যন্ত বলা যায়। হয়তো রমজানের কারণে আসলে মূলত দর্শকের আগ্রহটাও খুব বেশি নেই। হয়তো ইফতারের পর আমরা হয়তো দ্বিতীয় ইনিংস যখন হবে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হয়তো আরও বেশি দর্শক সমাগম হবে। এবং টিকিট কাউন্টারগুলোর কথা যদি বলি, আমি 2টো টিকিট কাউন্টারেই দেখেছি যে এখন পর্যন্ত আসলে টিকিট কাউন্টারে খুব বেশি ভিড় নেই, টিকিট কিন্তু এখনও পর্যাপ্ত আছে। তবে অন্যান্য সিরিজগুলোতে আমরা যেমনটা দেখি যে দর্শকদের চাপের কারণে আসলে টিকিট পাওয়া যায় না একদিন আগেও, সেই চিত্রটা আসলে এবার একটু ভিন্ন। টিকিট যথেষ্ট আছে, তবে দর্শকের আগ্রহটা এখন পর্যন্ত কম, হয়তো সেটা রমজানের কারণে। এখন দেখার বিষয়, বাংলাদেশ দীর্ঘ সময় পর, প্রায় 3.5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে। বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ, নিশ্চয়ই বাংলাদেশ দল চাইবে যে জয় দিয়েই একটা ভালো শুরু করতে। বৃষ্টি, নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন মারুফ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবরে রাউন্ড অফ 16-এর প্রথম লেগে শেষ মুহূর্তে গোলে নিউক্যাসলের বিপক্ষে পরাজয় এড়িয়েছে বার্সেলোনা, তবে গ্যালাতাসারাইয়ের কাছে 1-0 গোলে হেরে গেছে লিভারপুল। আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে 5-2 গোলের বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে আটলান্টার বিপক্ষে গোল উৎসব করেন বায়ার্ন মিউনিখ। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্ত, লামিনে ইয়ামালের সফল স্পট কিকে হার এড়ানোর স্বস্তি বার্সেলোনা শিবিরে। বিপরীতে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় রাজ্যের হতাশা স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডে। ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে শুরুটাও দারুণ আক্রমণাত্মক ছিল ইংলিশ ক্লাবটির। তোনালি অ্যান্থনিদের প্রচেষ্টা সফল হলে প্রথমার্ধেই 3-0 গোলে লিড নিতে পারত নিউক্যাসল। বিরতির পর লেভানডোভস্কির লক্ষ্যভ্রষ্ট শট আক্ষেপ বাড়ায় বার্সা শিবিরে। 74 মিনিটে জোয়েলেন্টিনার করা গোল বাতিল হয় অফসাইডে, লিড নেওয়া হয়নি স্বাগতিকদের। ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কোণঠাসা করে ফেলে নিউক্যাসল। 86 মিনিটে ভাঙে প্রতিরোধ, হার্ভি বার্নসের সফল ফিনিশিংয়ে ডেডলক ভাঙে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের ইনজুরি সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি নিউক্যাসলের। হতাশার রাত গেছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলের। ক্লাবটির ডাগ আউটে কোচ আর্নে স্লটের 100তম ম্যাচে গ্যালাতাসারাইয়ের কাছে হেরেছে অলরেডস।
প্রতিপক্ষের মাঠে ফ্লোরিয়ান ভির্টসের সুযোগ মিসের শুরু লিভারপুলের, তবে ভুল করেনি গ্যালাতাসারাই। নিজেদের প্রথম আক্রমণেই সফল তুর্কি ক্লাবটি। দারুণ হেডে দলকে লিড এনে দেন মারিও লেমিনা। গোল পরিশোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি লিভারপুল। নিজের রেকর্ড গড়া ম্যাচে নিষ্প্রাণ মোহাম্মদ সালাহকে তুলে নেওয়া হয় বিরতির 15 মিনিট পর। তার মিনিট তিনেকের মাথায় আবারও লিভারপুলের জালে বল, তবে ওসিমেনের গোল অফসাইডে বাতিল হলে সে যাত্রায় রক্ষা স্লট শিষ্যদের। এরপর কোনাতে ইংলিশ ক্লাবটিকে সমতায় ফেরালেও বাদ সাধেন রেফারি, বাজান হ্যান্ডবলের বাঁশি। শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। বার্সেলোনার পয়েন্ট হারানোর রাতে গোল উৎসব করেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচের 15 মিনিটের মধ্যেই 3 গোলের লিড নেয় সিমিওনের শিষ্যরা। গোলরক্ষক পরিবর্তন করেও দৃশ্যপট পাল্টাতে পারেনি টটেনহ্যাম। 22 মিনিটে স্কোরলাইন 4-0 করেন নোরম্যাট। তার মিনিট 4 মাথায় একটি গোল শোধ দেন পোরো। বিরতির পর হুলিয়ান আলভারেজ পান নিজের দ্বিতীয় গোল। বিপরীতে সোলাঙ্কে স্কোরশিটে নাম তুললেও 5-2 ব্যবধানের বড় জয় সঙ্গী হয় স্পার্সের। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আপডেট নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।